আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে জু কিং মিস্টার লেইয়ের সঙ্গে স্ক্যাভেঞ্জারদের ক্যাম্পে পৌঁছে গিয়েছিল। সেখানে প্রথম দিনই সে একটি জয়েন্ট হর্ন পাইথনকে মেরে নিজের রেপুটেশন তৈরি করে ফেলেছিল, কিন্তু তার শরীরে থাকা মিউটেশন পয়েন্ট ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তাই এই পয়জন দূর করার জন্য জু কিং হোয়াইট এলিক্সারের পিল কিনে নিয়েছিল। যদিও মাসি এবং ফেটিশান নামের দুজন লোক তার কাছ থেকে সেই এলিক্সার ছিনিয়ে নেয়। তাদের ধারণা ছিল জু কিং একজন লুজার হবে, কিন্তু জু কিং সেই রাতেই তাদের দুজনকে নির্মমভাবে শেষ করে নিজের এলিক্সার আবার ফিরিয়ে নেয় এবং প্রমাণ করে দেয় যে সে এমন কোনো সহজ টার্গেট নয় যাকে যখন ইচ্ছা তখন মেরে ফেলা যাবে। এখন এই এপিসোডের শুরুটা ঠিক সেই দৃশ্য থেকেই হয় যেখানে জু কিং বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেখানে সে দেখতে পায় যখন সে অজ্ঞান অবস্থায় ছিল তখন মিস্টার লেই তাকে আবার নতুন কাপড় পরিয়ে দিয়েছিল, আর সেন্টিপিডের পয়জনও সেই ক্রিস্টাল অ্যামিথিস্ট পুরোপুরি নিউট্রাল করে দিয়েছিল। সে দেখতে পেল মিস্টার লেই রান্না করতে ব্যস্ত। সে বলছিল বাচ্চা আর মাত্র দুটো ডিশ তৈরি করা বাকি আছে, ততক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করো। তাই জু কিংও বাইরে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে সেখানে কয়েকজন লোককে দেখতে পেল। তাদের দেখা মাত্রই জু কিং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিস্টার লেই সেখানে এসে তাকে বলতে লাগলো যে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, এরা আমার থান্ডার স্কোয়াডের সদস্য এবং আমার পুরনো বন্ধুও, তাই তুমিও তাদের সঙ্গে মিশে যাও। জু কিংকে দেখা মাত্রই তারাও জিজ্ঞেস করতে লাগলো, বস এই লোকটাকে আপনি কোথায় পেয়েছেন, আর প্লিজ এটা বলবেন না যে আপনার ওর ওপর মন পড়েছে। তখন লেই বলছিল তোমাদের সবার সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই না কেন। এরপর সে একে একে জু কিংকে তাদের সবার সম্পর্কে বলতে শুরু করলো। সে বলল এই ধনুক আর তীর হাতে থাকা লোকটির নাম শিজি। সে চি কন্ডেনসেশনের চতুর্থ লেভেলে রয়েছে, পাশাপাশি সে আর্চারিতেও দক্ষতা অর্জন করেছে, তাই চতুর্থ লেভেলের কোনো লোকই তার বিরুদ্ধে জিততে পারবে না। এর মধ্যেই একজন মেয়ে জু কিং এর কাছ থেকে তার স্পিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জু কিং তার হাত মুছড়ে তাকে পেছনের দিকে ঠেলে দেয়। মিস্টার লেই বলল এর নাম লিনিয়া এবং সে চি কন্ডেনসেশনের তৃতীয় লেভেলের কাল্টিভেটর। মিস্টার লেই আরও জানায় লিনিয়ার কাছে একটি অসাধারণ অ্যাবিলিটি রয়েছে, সে ওয়াইল্ড বিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারে। এদিকে লিনিয়া নিজের ক্ষমতা দেখানোর জন্য জু কিং এর বের করা টাইগারটিকে দেখিয়ে দেয়। তখন জু কিংও তাকে দেখিয়ে দেয় যে তার ছুরিটাও জু কিং এরই মধ্যে বের করে নিয়েছিল। লিনিয়া বলছিল এই লোকটার মুভমেন্ট তো লাইটনিং এর থেকেও দ্রুত, সে তো আমাকে ইমপ্রেস করে দিয়েছে। ঠিক তখনই তাদের মধ্যে একজন লোক বলে উঠল এবার এই বাচ্চাটাকে বিরক্ত করা বন্ধ করো। এদের মধ্যে সেই বিশালদেহী লোকটির নাম ছিল মাঙ্গুই এবং সেও চি কন্ডেনসেশনের তৃতীয় লেভেলের কাল্টিভেটর। সে জন্ম থেকেই অসাধারণ ব্রুট ফোর্সের অধিকারী এবং এটাই তাকে সবচেয়ে বেশি স্পেশাল করে তুলেছে। এদিকে জু কিং এবং লিনিয়া একে অপরের অস্ত্র ফিরিয়ে দেয়। এরপর মিস্টার লেই সরাসরি মূল বিষয়ে চলে আসে। সে বলতে শুরু করে আমি তোমাদের তিনজনকে বেশ তাড়াতাড়ি ফিরিয়ে এনেছি, কারণ এবারকার স্প্রিং হারভেস্ট নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হবে, আর সেই কারণে ক্যাম্প লিডার মিশন অ্যাসাইন করেছে। যে পার্টি সবচেয়ে বেশি 7 লিফ ক্লোভার সংগ্রহ করতে পারবে তাকে পুরস্কার হিসেবে 3টি পিউরিফাইং ডাস্ট এলিক্সার দেওয়া হবে। এই পিউরিফাইং ডাস্ট এলিক্সার হোয়াইট এলিক্সারের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী, আর এটা তো শুধু বোনাস, এর পাশাপাশি আমরা আরও কিছু রিওয়ার্ডও পেতে পারি। এই কারণেই আমরা আগামীকালই মিশনের উদ্দেশ্যে রওনা হব। আমরা সেই প্যাচটাও সংগ্রহ করব যেটা আমরা ফরবিডেন জোনে লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমরা প্রচুর 7 লিফ ক্লোভার পেতে পারি। আর এই মিশনে এবার আমি এই বাচ্চাটাকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। এটা শুনতেই সিজি সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করলো। সে বলছিল বস আমরা এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেতে পারি না, আপনি তো জানেনই ফরবিডেন জোন কতটা বিপজ্জনক, আর এই বাচ্চা তো মাত্র চি কন্ডেনসেশনের দ্বিতীয় লেভেলের কাল্টিভেটর, তাই ওই ভয়ঙ্কর এলাকায় সে নিজেকে বাঁচাতে পারবে না, উল্টো আমাদেরই তাকে প্রোটেক্ট করতে হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে আমাদের মিশনের ওপর। আমরা মিশনে মনোযোগ দিতে পারবো না, তাই আপনার এই আইডিয়াটা আমার একদমই পছন্দ হয়নি। তখন মাঙ্গুই বলতে শুরু করলো সবারই তো প্রথমবার হয়, যখন তুমি প্রথমবার ফরবিডেন জোনে প্রবেশ করেছিলে তখন তুমিও খুব বেশি শক্তিশালী ছিলে না, কিন্তু তারপরেও আমরা তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। যতদূর আমি জানি জীবন মৃত্যুর পরিস্থিতিই আমাদের শক্তিশালী করে তুলতে পারে। এই বাচ্চা যদি আমাদের টিমের একজন সদস্য হয় তাহলে আমাদেরও তাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত, তবেই পরের বার সে কোনো ভয় ছাড়াই আমাদের সঙ্গে আসতে পারবে। আর যদি ফরবিডেন জোনে পরিস্থিতি খারাপও হয়ে যায় তাহলে সর্বোচ্চ কি হবে, আমি ওকে নিরাপদ রাখবো। এই বাচ্চাটাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, তাই কেউ মাঝখানে বাধা দেবে না। এরপর মিস্টার লেই জু কিংকে বলল বাচ্চা এই সিদ্ধান্তটা আমি তোমার ওপর ছেড়ে দিচ্ছি, তুমি যদি আমাদের সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো, অথবা বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করতে পারো, আমরা মিশন শেষ করেই তোমার কাছে ফিরে আসবো। কিন্তু জু কিংও তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কারণ তার নিজের ডিভাইন এবিলিটিগুলো পরীক্ষা করার জন্য এর চেয়ে ভালো সুযোগ সে আর পাবে না। এরপর এই দৃশ্য এখানেই কাট হয়ে আমাদের ক্যাম্প লিডারকে দেখানো হয়, যে চি কন্ডেনসেশনের নবম লেভেলের একজন কাল্টিভেটর। সে ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডারকে বলতে শুরু করলো নাইট ডাফের মিস্টার শান একদমই সন্তুষ্ট নন, যে মেড ট্রেজারগুলো তাকে পাঠানো হয়েছিল সেগুলো তার একদমই পছন্দ হয়নি। তাহলে বলো এই পরিস্থিতি তুমি কিভাবে সামলাবে? এর উত্তরে ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার বলল এর জন্য দায়ী মিস্টার লেইয়ের থান্ডার স্কোয়াড। তারা আমাদের অপারেশনের সময় পুরোপুরি স্যাবোটাজ করে দিয়েছে, আর এই কারণেই আমি আমার দুজন যোগ্য লোককেও হারিয়েছি, যাদের মধ্যে ফেটিশান এবং মাসি ছিল। যদিও দুজনেই যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে থান্ডার স্কোয়াডের লোকেরাই তাদের মেরে ফেলেছে। এটা শুনতেই সেই লিডার রাগে তার হুইপ দিয়ে লোকটির ওপর আক্রমণ করল। সে বলতে লাগলো থান্ডার স্কোয়াড অনেক বেশি ধূর্ত, আমি শুনেছি তারা 7 লিফ ক্লোভার্সের একটি প্যাচ ফরবিডেন জোনে লুকিয়ে রেখেছে, তাই আমিও ইচ্ছা করেই 7
লিফ ক্লোভার্সের দাম বাড়িয়ে দিয়েছি, ফলে ওই ক্লোভার্স সংগ্রহ করার জন্য তারা অবশ্যই ফরবিডেন জোনে যাবে। তাই আমি চাই তুমিও তাদের অনুসরণ করে তাদের কাজ শেষ করে দাও। আরেকটা কথা মনে রেখো, এবার তুমি আমাকে হতাশ করবে না, নইলে এর পরিণতি কী হবে সেটা তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এর উত্তরে ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার বলল, আমার লর্ড, আমি আপনাকে একদমই হতাশ করব না। এবার তো মিস্টার লে এবং তার থান্ডার স্কোয়াড পুরোপুরি ধ্বংস হতে চলেছে। এরপর আমাদের পরের দিনের ঘটনা দেখানো হয়। মিস্টার লেইয়ের টিম তাদের মিশনে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। তাদের একটুও ধারণা ছিল না যে শত্রুরা ইতোমধ্যেই তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। ঠিক তখনই সেখানে একটি ক্যারেজ এসে পৌঁছালো। আসলে এটি মাস্টার বাইয়ের কাফেলা ছিল। জু কিং তো অবাক হয়ে সেই ক্যারেজটির দিকেই তাকিয়েছিল। তখন মিস্টার লে তাকে জানালেন এই কনভয়টি মাস্টার বাইয়ের, যাকে G2 এর একজন গ্রেট ফিজিশিয়ান হিসেবে মনে করা হয়। সেখানেই সিজিও বলতে লাগলো তার ট্যালেন্টের যতই প্রশংসা করা হোক না কেন তা কম হবে। তিনি প্রায় সব ধরনের ইনজুরি হিল করতে পারেন। তার মতো একজন গ্রেট হিলার এই পৃথিবীর জন্য আশীর্বাদ স্বরূপ। ঠিক তখনই মাস্টার বাই এবং জু কিংয়ের চোখে চোখ পড়ে গেল। জু কিং বেশ কিছুক্ষণ ধরে সেই ক্যারেজটির দিকেই তাকিয়েছিল। এমন সময় মিস্টার লে তাকে ডাকলেন। এবার তারা ঘোস্ট ফেস ফরবিডেন জোনের সামনে পৌঁছে গেল। মিস্টার লে তার টিমকে বলতে লাগলেন, হারভেস্টিং প্যাচ এখান থেকে সামান্য দূরে রয়েছে। যদিও সেই প্যাচটি এই পৃথিবীর মানুষের চোখ থেকে লুকানো রয়েছে, তবুও আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। এরপর সবাই ফরবিডেন জোনে প্রবেশ করল। মিস্টার লে জু কিংকে বলছিলেন, এটা তোমার প্রথম মিশন, আর সেটাও আবার ফরবিডেন জোনে। তাই এই ট্রিপ থেকে যতটা সম্ভব বেশি জ্ঞান অর্জন করো। ঠিক তখনই কয়েকটি ব্লাড ডিভাউরিং ভাইন তাদের সামনে এসে পৌঁছালো। মিস্টার লে নিজের স্মোক ব্যবহার করেই সেগুলোকে পেছনে সরে যেতে বাধ্য করলেন। এরপর তিনি জু কিংকে বললেন, এখান থেকে তুমি যত বেশি জ্ঞান অর্জন করবে ততই তোমার লাভ হবে। যাই হোক, এই জোনে মোট 3টি ট্যাবু রয়েছে। প্রথমটি হলো এখানকার অদ্ভুত সব বিস্ট, দ্বিতীয়টি হলো ব্লাড রেড মিস্ট, আর তৃতীয়টি হলো ভয়ঙ্কর সিঙ্গিং। এই তিনটির যে কোনো একটির সঙ্গে যদি তোমার মুখোমুখি হয় তাহলে ধরে নাও তোমার খেলা শেষ। এই 3টি ট্যাবুর মধ্যে জু কিংয়ের কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছিল ইরি সিঙ্গিং, তাই সে এই বিষয়েই তার টিমের লোকদের জিজ্ঞেস করতে শুরু করলো। এর উত্তরে সিজি জানাল, ইরি সিঙ্গিং একটি লেজেন্ডারি ট্যাবু। এর মধ্যে আমরা একজন নারীর বেদনাদায়ক গান শুনতে পাই, কিন্তু ফরবিডেন জোনে ইরি সিঙ্গিংকে অত্যন্ত বিরল বলে মনে করা হয়। খুব কম সময়েই এমন হয় যে কোনো ব্যক্তি ইরি সিঙ্গিং শুনতে পায়, কিন্তু যারা এই ইরি সিঙ্গিংয়ের মুখোমুখি হয় তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এত বছরে শুধুমাত্র মিস্টার লেই এমন একজন ব্যক্তি যিনি সেই গান শোনার পরও জীবিত ফিরে আসতে পেরেছেন। এখন মিস্টার লেয়ের মধ্যে এমন কি বিশেষ ব্যাপার রয়েছে সেটা আমরা জানি না, তবে তিনি একাই ইরি সিঙ্গিংয়ের সার্ভাইভার ছিলেন। এরপর কিছুক্ষণ পর তারা 7 লিফ ক্লুভার কিকিং এরিয়ায় পৌঁছে গেল। তারা দ্রুত ক্লুভার্স সংগ্রহ করতে শুরু করল। এখানে মিস্টার লে জু কিংকে বলছিলেন, বাচ্চা, এখানে আসার পর আমি তোমাকে ফরবিডেন জোনের 3টি ট্যাবু সম্পর্কে জানিয়ে দিয়েছি। তুমি কি সব কথাগুলো তোমার মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিয়েছো? জু কিংও উত্তরে হ্যাঁ বলল। তখন মিস্টার লে বললেন, আরেকটি পরামর্শ মনে রেখো, এই ফরবিডেন জোনে অনেক বিপজ্জনক বিস্ট এবং অদ্ভুত ফেনোমেনা রয়েছে, কিন্তু এগুলোর থেকেও বেশি ভয়ঙ্কর হলো মানুষ। মানুষের চেয়ে বেশি ভয়ঙ্কর কোনো বিস্ট হতে পারে না, এমনকি সেই ভয়ঙ্কর সিঙ্গিংও নয়। ঠিক তখনই সিজি তাকে বোঝাতে শুরু করলো, বিশেষ করে ব্লাড শ্যাডো স্কোয়াডের পোষা কুকুরগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারা হিউম্যান ট্রাফিকিংয়ের একটি গোপন র্যাকেট চালাচ্ছে। তারা না জানি কত দুর্বল মানুষকে মেরে তাদের মাংস বিক্রি করেছে। পাশাপাশি ইনিয়াও জানাচ্ছিল তারা অনেক ট্যালেন্টেড কাল্টিভেটরকে কিডন্যাপ করে তাদের ট্রেজার ব্রিডারে পরিণত করেছে। অন্যদিকে মাঙ্গুই বলছিল, ওই লোকগুলোর প্রতি আমার ঘৃণা হয়, তারা তো নিজেদের মানুষ বলারও যোগ্য নয়, আমি তাদের ঘৃণা করি। সিজিও জানাচ্ছিল, আমরা তাদের কাজে বাধা দিয়েছিলাম, আর তখন থেকেই তারা আমাদের শত্রু। মিস্টার লে জু কিংকে জানালেন, ব্লাড শ্যাডো স্কোয়াডের লোকেরা বিস্টার গর্গ্যান গ্রাফট করে নিজেদের পাওয়ার বাড়িয়ে তোলে, যার ফলে তাদের কাছে প্রচুর স্পেশাল অ্যাবিলিটি রয়েছে। তাই ভবিষ্যতে যখনই তোমার ব্লাড শ্যাডো স্কোয়াডের সঙ্গে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হবে তখন খুব সতর্ক থাকবে। ঠিক তখনই মাঙ্গুই কিছু একটা লক্ষ্য করল। সে সঙ্গে সঙ্গে মিস্টার লেকে বলতে লাগলো, বস, এই 7 লিফ ক্লোভার্সের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। তাই মিস্টার লেই দ্রুত সেই হার্বগুলো পরীক্ষা করতে এগিয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই ক্লোভার্সগুলোর উপর একটি পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে। তখন তিনি সঙ্গে সঙ্গে তার টিমকে জানিয়ে দিলেন এই পাউডার স্ট্রেঞ্জ বিস্টদের এখানে টেনে নিয়ে আসবে। আর ঠিক সেটাই হলো। সেখানে না জানি কতগুলো স্ট্রেঞ্জ বিস্ট দেখা দিতে শুরু করলো। লিনিয়া বলল, এগুলো তো ব্ল্যাক স্কেল নেকড়েই। এটা শুনতেই মিস্টার লেই তার ব্লেড ব্যবহার করে সেগুলোর উপর আক্রমণ শুরু করলেন। তিনি অত্যন্ত নির্মমভাবে ওই নেকড়েগুলোর কাজ শেষ করতে লাগলেন। অন্যদিকে তার পুরো টিমও নিজেদের অসাধারণ স্কিল ব্যবহার করতে শুরু করল। জু কিং অত্যন্ত দ্রুত মুভমেন্টের মাধ্যমে ইতোমধ্যেই না জানি কতগুলো উলফকে শেষ করে ফেলেছিল। সিজিও তার অ্যারো ছুঁড়ে ওই নেকড়েগুলোর কাজ শেষ করতে লাগল। একই সঙ্গে সে জু কিংয়ের মুভমেন্টের উপরও নজর রাখছিল, আর খুব দ্রুতই সে বুঝতে পারল যে জু কিংও যথেষ্ট শক্তিশালী। এভাবেই সবাই নেকড়েগুলোকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। এক পর্যায়ে মাঙ্গুই একটি নেকড়ের আক্রমণ থেকে জু কিংকে বাঁচিয়ে দিল।
সে জুকিংকে বলল, বাচ্চা, আমি তোমার সঙ্গে আছি, আমি থাকতে এই নেকড়েগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জুকিংও তাকে ধন্যবাদ জানালো। এদিকে মিস্টার লেই বলছিলেন, আমরা বেশিক্ষণ এই নেকড়েগুলোকে আটকে রাখতে পারবো না। বিস্ট পাউডারের সাহায্যে না জানি আরও কত নেকড়ে এখানে চলে আসবে, তাই তোমরা দুজন এই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, ততক্ষণ আমি আর মাঙ্গুই এই নেকড়েগুলোকে আটকে রাখব। তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড অর্থাৎ ব্লাড শ্যাডো স্কোয়াডের ক্যাপ্টেন, যে কিনা ষষ্ঠ লেভেলে ছিল, সে দূর থেকেই তাদের ওপর নজর রেখে বসেছিল। এদিকে এই তিনজন সেখান থেকে কিছুটা দূরে পৌঁছে গেল, কিন্তু সেখানেও ব্ল্যাক স্কেলড উলফের রাজা তাদের দেখতে পেল। সে হুঙ্কার দিয়ে নিজের দলের অনেকগুলো নেকড়েকে সেখানে ডেকে নিল। এখন এই তিনজনের সামনে আর কোনো পথ খোলা ছিল না। তারা দৌড়াতে দৌড়াতে সরাসরি একটি ক্লিফের কিনারায় এসে পৌঁছালো, আর তাদের ঠিক পেছনেই ছিল এক বিশাল নেকড়ের দল। তাই শিজি তাদের ওপর অ্যারো ছুটতে শুরু করলো। অন্যদিকে লিনিয়াও নিজের ছুরি দিয়ে তাদের ওপর আক্রমণ করছিল। কিন্তু এর মধ্যেই নেকড়েগুলোর রাজা সরাসরি জু কিংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার সঙ্গীরা কিছু করার আগেই জু কিং সেই ক্লিফ থেকে সরাসরি নিচে পড়তে শুরু করল। নিচে পড়ার সময় সেই নেকড়েটি প্রচণ্ড জোরে জু কিংকে কামড়ে ধরল। জু কিংও তাকে একইভাবে কামড়াতে শুরু করল। পাশাপাশি সে নিজের আয়রন স্পিয়ার নেকড়েটির শরীরে ঢুকিয়ে তার মাংস নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। এতে নেকড়েটিও অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না শেষ পর্যন্ত সে কোন ধরনের প্রাণীর পাল্লায় পড়েছে। এরপর জু কিং তার স্পিয়ারটি নেকড়েটির শরীরে ঢুকিয়ে তাকে মাঝ আকাশেই মেরে ফেলল। ক্লিফ থেকে নিচে পড়ার পর জু কিং সরাসরি সেই নেকড়েটির উপরই ল্যান্ড করল। এখন এই দৃশ্য এখানেই কাট হয়ে আমাদের ফরবিডেন জোনের ঘোস্ট ফেস রিভারের আপস্ট্রিম এলাকার দৃশ্য দেখানো হয়। সেখানে মাঙ্গুই এবং মিস্টার লেই পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। তারা দুজন একসঙ্গে মিলে সেখানে আসা প্রতিটি নেকড়েকে শেষ করেছিল। এদিকে মাঙ্গুই মিস্টার লেইকে বলতে লাগলো, আমি এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। একই সঙ্গে তার হাতের ওপর এলিয়েন টেন্টও দেখা যাচ্ছিল। সেই পয়জনের প্রভাব ধীরে ধীরে মাঙ্গুইয়ের ওপর আরও বাড়তে শুরু করেছিল। এটা দেখে মিস্টার লেই বললেন, আমরা যতগুলো হোয়াইট এলিক্সার কিনেছিলাম নেকড়েদের দলের সঙ্গে লড়াই করার সময়, সেগুলোর সবকটি ব্যবহার হয়ে গেছে। এখন আমার কাছে এমন একটিও পিল নেই যেটা ব্যবহার করে আমরা এই পয়জনের প্রভাব কমাতে পারি। তাই এখন আমাদের দ্রুত এই ফরবিডেন জোন থেকে বের হয়ে তোমার জন্য এলিক্সার খুঁজে বের করতে হবে। মাঙ্গুই তখন তাদের আশ্বস্ত করে বলল, বস, আপনি চিন্তা করবেন না, আমি মাত্র সামান্য এলিয়েন টেন্ট ইনহেল করেছি, এতটুকু পয়জন আমি সহজেই সামলাতে পারবো। এর উত্তরে মিস্টার লেই বললেন, নিজেকে এতটা চাপ দিও না, এটা ফরবিডেন জোনের নেকড়েদের পয়জন। এখন যদি তোমার ওপর আরও পয়জনের আক্রমণ হয়, তাহলে তোমার শরীর সেটা সামলাতে পারবে না। এর ফলে দুটো জিনিস হতে পারে, প্রথমত তোমার শরীর একটি মাইন্ডলেস বিস্টে পরিণত হয়ে যাবে, আর দ্বিতীয়ত তুমি পুরোপুরি এক্সপ্লোড হয়ে মারা যাবে। আর এই কারণেই আমি শুধু তোমার জন্য এলিক্সার খুঁজে বের করতে চাই, যাতে এই পয়জনটাকে শেষ করা যায়। ঠিক তখনই তাদের উপর ফায়ার বল দিয়ে আক্রমণ শুরু হয়ে গেল। তারা দুজন কোনোভাবে সেই আক্রমণগুলো কাউন্টার করল। এরপর তাদের সামনে ব্লাড শ্যাডো স্কোয়াডের 3 জন লোক এসে পৌঁছালো। তাদের লিডার মিস্টার লেইকে বলছিল, অনেক দীর্ঘ সময় পর আমাদের আবার দেখা হচ্ছে, তুমি কি আমাকে মিস করনি? এখন এই দৃশ্য এখানেই কাট হয়ে আমাদের ফরবিডেন জোনের ঘোস্ট ফেস রিভারের ডাউনস্ট্রিম এলাকার দৃশ্য দেখানো হয়। সেখানে জু কিংয়ের পুরোপুরি বিশ্বাস ছিল যে উলফ কিং তার হাতেই মারা গেছে, কিন্তু ঠিক তখনই সেই নেকড়েটির ভেতর থেকে একটি অদ্ভুত আখালো এবং কালো পদার্থ বেরিয়ে এসে জু কিংকে আক্রমণ করে জড়িয়ে ফেলে। সেই এনার্জি জু কিংকে পুরোপুরি নিজের জালে আটকে ফেলেছিল। জু কিং ভাবতে লাগলো, শেষ পর্যন্ত এটা কি জিনিস? সে যতই ছটফট করুক না কেন, সেই পদার্থটি তাকে ছাড়ার কোনো নামই নিচ্ছিল না। অন্যদিকে মাঙ্গুই এবং মিস্টার লেই ব্লাড শ্যাডো স্কোয়াডের লোকদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল। এই দুজন ইতোমধ্যেই ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। তারা দুজন মিলে পুরো জোনের নেকড়েগুলোকে মেরে ফেলেছিল, যার কারণে তারা আগেই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও তারা নিজেদের শত্রুদের সামনে দুর্বল হয়ে পড়েনি। মিস্টার লেই সরাসরি সেই লিডারের ওপর আক্রমণ করেছিলেন। এটা দেখে সেই লোকটি বলল, আমাদের সংখ্যা বেশি আর তোমরা মাত্র 2 জন, আমরা তো তোমাদের সংখ্যায় ছাড়িয়ে গেছি। অন্যদিকে মাঙ্গুই এলিয়েন টেন্টের কারণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে একজন ব্লেড দিয়ে তার উপর আঘাত করে তাকে আহত করল। সেই 2 জন লোক 2 দিক থেকে মাঙ্গুই এবং মিস্টার লেয়ের ওপর ক্রমাগত আক্রমণ করতে লাগল। এমনকি তাদের মধ্যে একজন সরাসরি তার ব্লেড মাঙ্গুইয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। তাদের মধ্যে একজন লোক বলতে লাগলো, মাঙ্গুই, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজ তোর জীবন এখানেই শেষ হয়ে যাবে। এরই মধ্যে মাঙ্গুইয়ের শরীরের ভেতরে থাকা এলিয়েন পয়জন এই আঘাতগুলোর কারণে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। মাঙ্গুই তখন তার অস্ত্রের মাত্র একটি আঘাতেই সেই লোকটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই সেই লোকটি বলল, আরে দেখো, তোমার শরীরে তো প্রচুর এলিয়েন পয়জন রয়েছে বন্ধু, তুমি এখন খুব শিগগিরই মিউটেট হতে চলেছ। আর ঠিক এই মুহূর্তেই আমাদের মাঙ্গুইয়ের শরীরের ভেতরে ঘটতে থাকা পরিবর্তনগুলো দেখানো হয়। তার সেলগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছিল, আর এর ফলে মাঙ্গুইয়ের পুরো শরীরের আকৃতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল। একই সঙ্গে তার শরীর থেকে অত্যন্ত ভয়ঙ্কর একটি অরা বের হতে শুরু করল। এটা দেখে ব্লাড শ্যাডো ক্ল্যানের লোকেরাও কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল।
তারা জানতো যদি মাঙ্গুইকে দ্রুত মেরে ফেলা না হয় তাহলে সে একটি ভয়ঙ্কর বিস্টে পরিণত হয়ে তাদের সবাইকে শিকার করবে। এখন এই দৃশ্য এখানেই কাট হয়ে আমরা জু কিংকে দেখতে পাই, যে কিনা সেই কালো এনার্জির মধ্যে পুরোপুরি আটকে গেছে। সেই ব্ল্যাক সাবস্টেন্সের ওপর তার একটুও নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু ঠিক তখনই পার্পল অ্যামিথিস্ট তার প্রভাব দেখাতে শুরু করলো। সেই ক্রিস্টাল নিজের পিওর এনার্জি রিলিজ করে এই কালো সাবস্টেন্সটাকে জু কিংয়ের শরীর থেকে দূরে সরিয়ে দিতে লাগলো। এরপর সেই ব্ল্যাক এনার্জি একটি আকৃতি ধারণ করলো, আর এটা হলো একটি সিক্রেট ঘোস্টলি শ্যাডো। সে তো পার্পল অ্যামিথিস্টের ভয়ে সেখান থেকে পালাতে শুরু করলো, কিন্তু অ্যামিথিস্ট তাকে নিজের দিকে টেনে নিয়ে জু কিংয়ের শরীরের মধ্যে শোষণ করে নিল। আসলে এই সিক্রেট ঘোস্টলি শ্যাডো জু কিংকে হত্যা করতে এসেছিল, কিন্তু উল্টো শেষ পর্যন্ত সেটাই তার সাপ্লিমেন্টে পরিণত হলো। এরপর আমাদের জু কিংয়ের মাইন্ড স্পেসের দৃশ্য দেখানো হয়। সেখানে এখন আর 2টি নয় বরং 3টি টাইগার দেখা গেল। এভাবেই জু কিং চি কন্ডেনসেশনের 3য় লেভেলে পৌঁছে গেল। সে অবাক হয়ে বলতে লাগলো, আমি তো প্রচুর এলিয়েন টেন্ট অ্যাবজর্ব করেছি, সেই হিসেবে তো আমার মিউটেশন পয়েন্ট আরও অনেক বেশি বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমার মিউটেশন তো একটুও বাড়েনি। এর কারণ কি হতে পারে কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই সে নদীর মধ্যে রক্তে ভেজা একটি শিল্ড দেখতে পেল। জু কিং সেটি দেখা মাত্রই বুঝে গেল যে এটা তো সিনিয়র মাঙ্গুইয়ের শিল্ড। তাই সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে নদীর আপস্ট্রিমের দিকে রওনা হয়ে গেল। এদিকে মাঙ্গুই একটি অত্যন্ত ভয়ঙ্কর বিস্টে পরিণত হয়ে গিয়েছিল। পাশাপাশি মিস্টার লেইও ব্লাড শ্যাডো টিমের সামনে একা পড়ে গিয়েছিলেন। তিনি এতটাই আহত ছিলেন যে আর বেশিক্ষণ এই লোকগুলোকে আটকে রাখতে পারবেন না। অন্যদিকে মাঙ্গুইয়ের চারপাশে এক অদ্ভুত ধরনের অরা ছড়িয়ে পড়তে শুরু করেছিল, আর ব্লাড শ্যাডো স্কোয়াডের লোকেরাই এই সুযোগটাই কাজে লাগিয়ে তাকে হত্যা করতে চাইছিল। তবে মাঙ্গুইয়ের মন তখনও স্থির ছিল। বিস্টে পরিণত হওয়ার পরও তার নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল, তাই সে সঙ্গে সঙ্গে ওই লোকগুলোর ওপর আক্রমণ শুরু করে দিলেন। শুধু তাই নয়, তিনি তাদের মধ্যে একজন লোককে ধরে ফেললেন। এতে লোকটি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। সে তার সঙ্গীদের বলতে লাগলো, মাঙ্গুই নিজেকে এক্সপ্লোড করতে চাইছে, আর আমাকে নিয়েও একসঙ্গে এক্সপ্লোড করবে, তাই দ্রুত একে শেষ করো। এরপর সেই লোকটি নিজের ছুরি মাঙ্গুইয়ের শরীরে বারবার ঢুকিয়ে দিতে লাগলো। সে বারবার মাঙ্গুইকে বলতে লাগলো, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দে, আমি তোর সঙ্গে মরতে যাচ্ছি না। কিন্তু মাঙ্গুই তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই দেখালেন না। তিনি বললেন, তুইও আমার সঙ্গে যাবি। এরপর আমরা মাঙ্গুইয়ের শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তির বিস্ফোরণ ঘটতে দেখতে পেলাম। সেই শক্তি তার শরীরকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এদিকে মিস্টার লেইও মাঙ্গুইকে নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি তার বন্ধুকে হারাতে চান না, কিন্তু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ঠিক তখনই মাঙ্গুইয়ের শরীর একটি বিশাল চোখের গোলকের মতো বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি চিৎকার করে তার বন্ধুদের বিদায় জানিয়েছিলেন। এরই মধ্যে জু কিংও সেখানে পৌঁছে গেল, কিন্তু সেও মাঙ্গুইকে কোনো সাহায্য করতে পারল না। একই সময়ে ব্লাড শ্যাডো টিমের সেই লোকটির অর্ধেক শরীর ছিন্ন হয়ে জু কিংয়ের সামনে ছুঁড়ে ফেলা হলো। জু কিংয়ের তখন মাঙ্গুইয়ের বলা কথাগুলো মনে পড়তে লাগলো। মাঙ্গুই বলেছিলেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ এই বিস্ট তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে যে লোকটি মাঙ্গুইয়ের সঙ্গে একসঙ্গে এক্সপ্লোড হয়েছিল সে এখনও জীবিত ছিল, পাশাপাশি সে মাঙ্গুইকে প্রচণ্ড গালাগালি করছিল। এটা শুনতেই জু কিং এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে সে নিজের পায়ের নিচে সেই লোকটির মাথা মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই পিষে মেরে ফেলল। এখানে জু কিংয়ের চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এখন সে ব্লাড শ্যাডো স্কোয়াডের রক্তপান করতে চায়। আর এরই সঙ্গে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।